নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু বৈদিক সাহিত্য এবং বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। মানে ক্লাস 6 এর 4th চ্যাপ্টারের টপিক বৈদিক লিটারেচার এবং বৈদিক সিভিলাইজেশন, এই নিয়ে আজকে আমি ডিসকাস করব। তার আগে আমি বলে নিই যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম থেকে তৃতীয় অধ্যায় অবধি ছিল। এবার আমার প্রথম ও দ্বিতীয় অধ্যায় তোমাদের কাছে আমি দিয়েছি, তার প্রশ্ন উত্তর সমেত দিয়েছি, কিন্তু তৃতীয় অধ্যায়টা দেওয়া সম্ভব হয়নি। কেন, এই যে সময় পিরিয়ডটা তার মধ্যে আমার দেওয়া একটু মুশকিল সমস্যা হয়ে গেছে। কেন, এটা তো ডিজিটাল ভাবে বা অনলাইন ভাবে দেওয়া হয়, একটু সময়ের ব্যাপার থাকে, তাই তৃতীয় অধ্যায় আমার আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি। সে কারণে আমি এখন আর তৃতীয় অধ্যায় আলোচনা করছি না, আমি ওটাকে স্কিপ করে যাচ্ছি। পরবর্তীকালে আমি আবার তৃতীয় অধ্যায় আলোচনা করে দেব। এখন আমি চতুর্থ অধ্যায় চলে যাচ্ছি, কেন তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু চতুর্থ থেকে সপ্তম অবধি থাকবে। আমি চেষ্টা করব তার মধ্যে 4টে অধ্যায়কে আমি এই সময়ের মধ্যে শেষ করার, তার জন্য আমি চতুর্থ অধ্যায় চলে যাচ্ছি। ওই যে বললাম চেষ্টা করব, জানি না কতটা পারবো, চেষ্টা করব। যাই হোক, তো আমি আজকে চতুর্থ অধ্যায় বিষয়বস্তু বললাম যে বৈদিক সাহিত্য এবং বৈদিক সভ্যতা, এই নিয়ে আমি শুরু করব আজকে আলোচনা। তার আগে আমাকে এই বৈদিক সাহিত্য সম্পর্কে জানতে গেলে আরেকটু তার অতীতটা বা তার অরিজিন বা তার উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে সেটা একটু জানতে হবে। এক্ষেত্রে আমি বলি যে তোমরা সবাই বা আমরা সবাই কিন্তু আমরা পরিবারে থাকি, এবং প্রত্যেক আমাদের বাবা মা, আমরা ভাই বোন বা আমরা একা সন্তান প্রত্যেকেরই আছে, বা অনেকে আগেকার দিনে তো আরো 4 ভাই 5 বোন এরকম করে এক একটা পরিবার আমাদের থাকতো। তাই এই যে পরিবার বা এই যে পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের দেখবে চেহারার মধ্যে একটা মিল রয়েছে। মানে আমাদের এই তোমারই ভাই বা তোমারই বোন, দেখবে তোমার সঙ্গে মুখে কিছু মিল রয়েছে, তার থেকেই তো অন্য লোকে বলতে পারে যে তার ভাই তার বোন। তার মানে কি, এই একটা পরিবারের সদস্যদের চেহারার মধ্যে মিল থাকে, একটা ফ্যামিলির যারা মেম্বার হয় তাদের চেহারার মধ্যে একটা সিমিলারিটি থাকে। ঠিক একই রকম ভাবে ভাষারও একটা পরিবার হয়, ভাষারও কিন্তু পরিবার হয়, বা ল্যাঙ্গুয়েজেরও কিন্তু একটা ফ্যামিলি হয়। এবং এই যে ভাষা পরিবার, সেই রকমই একটি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এইরকম একটা ভাষা পরিবারের কথা বলছি, যার কথা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। যে ভাষা পরিবারে ইন্দো মানে ভারতবর্ষের বিভিন্ন ভাষা এবং ইউরোপীয় মানে ইউরোপের বিভিন্ন ভাষা একসঙ্গে মিল পাওয়া যায়, এবং এই পরিবারের তারা সদস্য, যাদেরকে একত্রে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, যারা এই ভাষা ব্যবহার করত তারা থাকতো কোথায়? তারা অনেক আগে মধ্য এশিয়ায় তারা এক যাযাবরের মতো জীবন কাটাতো বা নোমাডিক লাইফস্টাইল লিড করত। তারপর তাদের যখন খাদ্যের অভাব হয় বা যখন ফুড ক্রাইসিস বা ফুডের শর্টেজ হয়, তখন তারা খাদ্য সংগ্রহে বা ফুড কালেক্ট করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। তারা কোথায় কোথায় যায়? তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বা এরিয়াতে, বা ভারতবর্ষে বা ইন্ডিয়াতে এবং ইরানে, এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। কারা? এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্যরা। এবার এই যে তারা ছড়িয়ে ছিটিয়ে যায়, এইরকমই এক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারেরই একটা গোষ্ঠী বা সদস্য হলো ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী বা ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এবার এই যে ভাষা গোষ্ঠী, এরা ভারতবর্ষের বিভিন্ন মানুষের মুখে ধীরে ধীরে তার বদল ঘটে সেই ভাষাটি ভারতের ভাষায় পরিণত হয়েছে। এই ইন্দো ইরানীয় ভাষা মানে হচ্ছে এই ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতবর্ষের কিছু ভাষা এবং ইরানের কিছু ভাষা, ইরানিয়ে যে বললাম যে ইরানের চলে গেছিল ওরা, তা সেই ইরানীয় ভাষা বা ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ, এই দুটো একটা মিল পাওয়া যায় বা সিমিলারিটি আছে, তার জন্য তারা একটা ভাষা পরিবারের মধ্যে যুক্ত হয়, এবং তারা সেই ভাষাগুলো আস্তে আস্তে ভারতবর্ষের ভাষা মতো হয়ে যায় মানুষের মুখে মুখে। এবং তার সঙ্গে কি হয়, কিছু আঞ্চলিক শব্দ বা জোনাল ওয়ার্ড, এগুলো কিন্তু ওর সঙ্গে যুক্ত হয় বা অ্যাড হয়।
এইরকমই একটি ইন্দো ইরানীয় ভাষা হলো সংস্কৃত ভাষা, বা ইন্দো ইরানিয়ান যে ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হলো সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবার এদের মধ্যে তো আমি আগেই বললাম যে সিমিলারিটি আছে ভারতবর্ষের বিভিন্ন ভাষা এবং ইরানের বিভিন্ন ভাষা, কিন্তু কোনো কারণে এদের মধ্যে অমিলও খুঁজে পাওয়া যায় এবং সেই কারণে তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয় বা কন্ট্রোভার্সি শুরু হয়। তখন এই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা, একটা ব্রাঞ্চ, তারা কারা? ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বা ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এরা কি করে? ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে ভারতবর্ষে ঢোকে, মানে নর্থ ওয়েস্ট দিক থেকে, সাইড থেকে তারা ইন্ডিয়াতে এন্ট্রি নেয়। যেটা আমি আগে তোমাদের ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আলোচনা করার সময় বলেছিলাম যে ভারতবর্ষের উত্তর দিকে আর্যরা বা আরিয়ানরা থাকতো এবং তাই জন্য ভারতবর্ষের উত্তর দিকটাকে আর্যাবর্ত বলা হতো। এটা আমি আগে আলোচনা করেছি। তা সেই ইন্দো আরিয়ানরা কিন্তু এই ভারতবর্ষের উত্তর দিকে এসে বসবাস শুরু করে। এই যে ইন্দো আর্যরা কিভাবে থাকতো, তাদের যে জীবনযাত্রা, সেই কথাগুলো আমরা কোত্থেকে জানতে পারি বা তার ইতিহাসটা আমরা কোত্থেকে জানতে পারি? সেই কথাগুলো আমরা জানতে পারি বৈদিক সাহিত্য থেকে বা ভেদিক লিটারেচার থেকে। এবং এই যে ইন্দো আর্যরা, তারা যে এই সময়টা থাকতো ভারতবর্ষে, সেইটা একটা সভ্যতা তারা গড়ে তুলেছিল বা একটা সিভিলাইজেশন গড়ে তুলেছিল। সেইটাকে বলা হচ্ছে ভেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। বোঝাতে পারলাম কোনটা বৈদিক সাহিত্য এবং কোনটা বৈদিক সভ্যতা? তাহলে এই যে ইন্দো আর্য বা ইন্দো আরিয়ান, এদের জীবনযাত্রার কথা লেখার জন্যই তৈরি হয় বৈদিক সাহিত্য বা বৈদিক লিটারেচার, এবং এরা যে সভ্যতাটা গড়ে তোলে তাকেই বলা হয় বৈদিক সভ্যতা বা ভেদিক সিভিলাইজেশন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বৈদিক সাহিত্য, এর উৎপত্তি কোত্থেকে, বা এই যে বেদ কথাটা এসছে কোত্থেকে, বৈদিক বা বেদ কথাটা এসছে কোত্থেকে? আসলে বেদ কথাটি এসছে বিদ শব্দ থেকে। এর অরিজিন ওয়ার্ড হচ্ছে বিদ, আর এই বিদ কথার মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। এবার এই যে বৈদিক সাহিত্য, এই বৈদিক সাহিত্যকে আবার 4টে ভাগে ভাগ করা যায়, বা এর 4 টাইপস আছে এই বৈদিক লিটারেচারে। সেটা কি কি? এক হচ্ছে সংহিতা বা সংহিতাস, ব্রাহ্মণ বা ব্রাহ্মণাস, আরণ্যক বা আরণ্যকা, উপনিষদ বা উপনিষদা। এই 4টে টাইপস আছে বা 4 টাইপস আছে বা 4টে ভাগ আছে এই বৈদিক সাহিত্যে বা বৈদিক লিটারেচারে। এবারে এই যে সংহিতা, এই সংহিতা মানে কি? সংহিতা মানে হচ্ছে সংকলন করা, মানে কোনো কিছুকে সংগ্রহ করে রাখা, একত্রে সমষ্টি করে তাকে সংগ্রহ করে রাখা বা কালেক্ট করে রাখা, কম্পাইল করে রাখা, এটাকে বলা হয় সংহিতা বা সংহিতা। এই সংহিতাও কিন্তু আবার 4টে ভাগ আছে। এই সংহিতা হচ্ছে 4টে ভাগ কি কি? এক হচ্ছে 4 টাইপস, 4টে ভাগ হচ্ছে ঋগ্বেদ বা ঋগ্বেদা, সামবেদ বা সামবেদা, যজুর্বেদ বা যজুর্বেদা, অথর্ববেদ বা অথর্ববেদা। এই 4টে কিন্তু ভাগ আছে কিসের? সংহিতা। আর সংহিতা মানে কি বললাম? যে কোনো জিনিসকে সংকলন করে রাখা বা সংগ্রহ করে গুছিয়ে রাখা, একসঙ্গে অনেকগুলো জিনিসকে সংগ্রহ করে গুছিয়ে রাখা, তাকে সংহিতা বলে। এবার এই যে ঋগ্বেদ বা ঋগ্বেদা, এটা হচ্ছে সব থেকে পুরনো বৈদিক সাহিত্য বা সব থেকে ওল্ড বৈদিক লিটারেচার। এটা আমরা কোত্থেকে জানতে পারি? এই যে ঋগ্বেদে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সংস্কৃত ভাষাই ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই সংস্কৃত ভাষা যে টাইপটা, সেটা যে ব্যবহার করা হয়েছে, সেই ভাষা এবং সেখানকার ভৌগোলিক পরিবেশ, মানে ওইখানে ঋগ্বেদে যে বর্ণনা করা হয়েছে, যে জিওগ্রাফিক্যাল যে এনভায়রনমেন্টের কথা ডিসকাস করা হয়েছে বা ভৌগোলিক পরিবেশের কথা বলা হয়েছে, তার থেকে আমরা বলতে পারি বা ঐতিহাসিকরা বলতে পারে যে ঋগ্বেদ বা ঋগ্বেদা হলো সব থেকে প্রাচীন বা পুরনো বৈদিক সাহিত্য বা ওল্ড ভেদিক লিটারেচার। এবার আর তাই জন্য এর পরে ঋগ্বেদের পরে কিন্তু সব সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো কিন্তু রচনা হয়েছে, এবং তারও পরে কিন্তু ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো রচনা হয়েছে। তাই এই যে পরবর্তীকালে এগুলো রচনা হয়েছে, একে বলা হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য বা পোস্ট বেদিক লিটারেচার। আর ঋগ্বেদকে কি বলা হচ্ছে? আদি বৈদিক সাহিত্য বা এনসিয়েন্ট ভেদিক লিটারেচার। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বৈদিক সাহিত্যকেও আবার 2টি ভাগে ভাগ করা যায়।
বা বেদিক লিটারেচার, এটাকেও কিন্তু দুটো তার টাইপস আছে। এক হচ্ছে বৈদিক সাহিত্য মানে আদি বৈদিক সাহিত্য বা এনসিয়েন্ট বেদিক লিটারেচার, এবং আরেকটি হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য বা পোস্ট বেদিক লিটারেচার। এবার এই যে আদি বৈদিক সাহিত্য থেকে আমরা কি জানতে পারি, মানে ঋগ্বেদ থেকে আমরা ওই আদি বৈদিক যুগের মানে ইন্দো আরিয়ানদের বা ইন্দো আর্যদের একদম প্রথমের দিকের কথা আমরা জানতে পারি প্রত্যেকে ঋগ্বেদ থেকে। তাই এটা এই হচ্ছে আদি বৈদিক যুগের ইতিহাস বা এনসিয়েন্ট ভেদিক যে যুগ বা এজ, এনসিয়েন্ট ভেদিক এজের যে হিস্ট্রি, এটা আমরা জানতে পারি ঋগ্বেদা থেকে। আর পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানতে পারি এই পরবর্তী বৈদিক সাহিত্যগুলো থেকে। মানে পোস্ট ভেদিক লিটারেচারের পোস্ট ভেদিক যে যুগ বা এজ, সেইটার যে হিস্ট্রি আমরা জানতে গেলে আমাদের কিন্তু এই পোস্ট ভেদিক লিটারেচার গুলোর উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করতে হয়। এই হচ্ছে বৈদিক সাহিত্য বা ভেদিক লিটারেচার এবং তার প্রকারভেদ বা তার বিভিন্ন টাইপস। এবার আমি আলোচনা করব যে তোমাদের এই যে সংহিতা বা সংহিতা যে চারটে টাইপস, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটে ভাগ, এগুলো কি বা এর মধ্যে কি লেখা আছে, এর বিষয়বস্তু কি, সেইটা আমি এবারে তোমাদের ডিসকাস করব বা আলোচনা করব। প্রথম বলবো ঋগ্বেদ। ঋগ্বেদ বা ঋগ্বেদা, এই ঋগ্বেদ, এই ঋগ্বেদে আছে, ঋগ্বেদকে আমরা বলতে পারি যে পদ্য মন্ত্রের সংকলন। মানে এই ঋগ্বেদে যে মন্ত্র, ঋগ মানে হচ্ছে সংস্কৃতের শ্লোক বা মন্ত্র বা মন্ত্রাস। এই ঋগ কতগুলি, ঋগ্বেদে কি আছে, অনেকগুলো মন্ত্র বা মন্ত্রাস বা সংস্কৃত শ্লোক এগুলি আছে, এবং সেগুলি কিভাবে লেখা আছে, পদ্যের মতো করে ছন্দ করে করে ঋদ্বিক ভাবে কিন্তু লেখা আছে। এবং এই যে এতগুলো ঋগ বা মন্ত্রের সমষ্টি বা মন্ত্রের যে কালেকশন মন্ত্রাসের, সেগুলোকে বলা হচ্ছে ঋগ্বেদের সূক্ত বা সূক্তাস। এবং এই যে এই জন্য ঋগের সমষ্টি মানে একজন কোনো দেবতার উদ্দেশ্যে অনেকগুলো মন্ত্রকে যখন একসঙ্গে উচ্চারণ করা হয় এই ঋগ্বেদে, সেগুলোকে বলা হচ্ছে সূক্ত বা সূক্তাস। এবার এই ঋগ্বেদের এই যে মন্ত্রের জন্য এই ঋগ্বেদের মূল বিষয়বস্তু হচ্ছে ঋগ মন্ত্র বা বিভিন্ন মন্ত্রাস, তাই একে বলা ঋগ সংহিতাও বলা হয় বা ঋগ সংহিতাসও বলা হয়। এবং এই সংহিতাগুলোকে পদ্যের আকারে লেখা হয় বা এই ঋগ্বেদে যা কিছু লেখা আছে কবিতার মাধ্যমে লেখা আছে, ছন্দ করে করে লেখা আছে, ঋদ্বিক ভাবে এগুলোকে ব্যাখ্যা করা আছে বা এক্সপ্লেন করা আছে। এবার এরপরে আমি বলবো সামবেদের কথা বা সামবেদাসের কথা। সামবেদের বিষয়বস্তু বা তার টপিকটা কিন্তু ঋগ্বেদ থেকেই বেশিরভাগটা নেওয়া হয়েছে। ঋগ্বেদে যে সমস্ত মন্ত্র আছে সেই সমস্ত মন্ত্রগুলোকেই কিন্তু সামবেদেও ব্যাখ্যা করা হয়েছে। শুধু পার্থক্য হচ্ছে সামবেদে সবকিছুকে সুর করে করে গানের মতো করে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে বা এক্সপ্লেন করা হয়েছে, মানে সিঙ্গিং প্রসেসে। ওখানে কি করেছিল, কবিতার মাধ্যমে বা ঋদ্বিক ভাবে ওখানে এক্সপ্লেন করা হয়েছে ঋগ্বেদায়। আর সামবেদায় সেগুলোকেই গানের মতো করে বা সিঙ্গিং প্রসেসে এক্সপ্লেন করা হয়েছে। এরপরে বলবো যজুর্বেদ। যজুর্বেদ মানে হচ্ছে এই বিষয়বস্তু হচ্ছে যজুর্বেদে বিভিন্ন হিন্দু যে রিচুয়াল, বিভিন্ন আচার অনুষ্ঠান বা হিন্দু রিচুয়াল, সেগুলোর যে জরুরি মন্ত্র বা ইম্পর্টেন্ট মন্ত্রাস, সেইগুলোকে ব্যাখ্যা করা আছে বা এক্সপ্লেন করা আছে কোথায়, এই যজুর্বেদে বা যজুর্বেদায়। এবার এগুলো কিভাবে লেখা আছে, কিছুটা গদ্যের আকারে মানে গল্পের মাধ্যমে পোজ করে, গল্পের মাধ্যমে স্টোরির মতো করে লেখা আছে, কিছুটা পদ্যের মতো মানে পোয়েট্রির মতো করে ঋদ্বিক ভাবে লেখা আছে। কোথায়, এই যজুর্বেদে। এরপরে আমি আলোচনা করব অথর্ববেদ। অথর্ববেদা বা অথর্ববেদ। অথর্ববেদ হচ্ছে জাদু মন্ত্রের সংকলন বা ম্যাজিক্যাল মন্ত্রাস, তার একটা কম্পাইল। এই জাদু মন্ত্র মানে এই অথর্ববেদের বিষয়বস্তু হচ্ছে জাদুবিদ্যা। এবার এই যে অথর্ববেদ, এই অথর্ববেদ কিন্তু অনেকদিন মানে আদি বৈদিক যুগে বা এনসিয়েন্ট বেদিক যে এজ, সেই সময় কিন্তু এই অথর্ববেদকে সংহিতা হিসাবে ধরা হতো না। কেন, কারণ এটা জাদুবিদ্যা, জাদু মন্ত্র, খুব একটা সেই সময় এর অস্তিত্ব মানে সবাই ভাবতো না যে এর কোনো অস্তিত্ব আছে বলে অথর্ববেদাকে। তার পরবর্তীকালেও কিন্তু অনেকদিন অথর্ববেদকে সংহিতা হিসাবে ধরা হতো না। এবারে আমি বলবো ব্রাহ্মণের কথা। সংহিতা তাহলে আমার আলোচনা হয়ে গেল। ব্রাহ্মণ কেন রচনা করা হয়েছে বা ব্রাহ্মণাস, এটা করা হয়েছে এই যে
সংহিতাগুলোকে ভালো করে ব্যাখ্যা করার জন্য, সংহিতাগুলোকে ভালো করে ব্যাখ্যা করার জন্য এবং গদ্যের আকারে তাই রচনা করা হয় ব্রাহ্মণ বা ব্রাহ্মণস। একটা স্টোরির মতো করে এই সংহিতাগুলোকে মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের যা যা বিষয়বস্তু আছে সেগুলোকে স্টোরির মতো করে এক্সপ্লেন করার জন্য বা গদ্যের আকারে ব্যাখ্যা করার জন্য রচনা করা হয় ব্রাহ্মণ। বোঝাতে পারলাম ব্রাহ্মণ বিষয়বস্তু কি? আর এরপর হচ্ছে আরণ্যক। আরণ্যক কোনটাকে বলছি? আরণ্যক মানে থেকে তোমরা বুঝতে পারছো যে অরণ্যে যারা থাকতেন তারাই কিন্তু আরণ্যক রচনা করেছিলেন। মানে মুনি ঋষিরাই তো তখনকার সময় অরণ্যে থাকতেন বা জঙ্গলে থাকতেন বা ফরেস্টে থাকতেন। তা সেই অরণ্যে যে মুনি ঋষিরা থাকতেন তারাই আরণ্যক রচনা করেছিলেন। এবং তার বিষয়বস্তু কি? আরণ্যকা যে তার টপিকটা কি? এখানে ওই যাগযজ্ঞ মানে হচ্ছে হোম যজ্ঞাস, মানে হচ্ছে ফায়ার সেরিমনি, যাগযজ্ঞ। তোমরা হোম তো বাড়িতে অনেকের বাড়িতে পুজো হলে হোম টোম হয়, বড় বড় জায়গায় দেখবে বড় বড় যজ্ঞ হয়। এই সমস্ত যজ্ঞের যে তত্ত্ব বা সেই সমস্ত যাগযজ্ঞকে নিয়ে লেখা, তার যে মন্ত্র, তার যে মন্ত্রাস এবং তারকে নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা, তার যে থটস, সেইগুলো লেখা আছে আরণ্যকে এইগুলো লেখা আছে। এরপর আমি বলবো উপনিষদের কথা। উপনিষদে আছে কি? বেদের কথা। বেদ, এই যে ঋগ্বেদ, সামবেদ এগুলো যে পড়লে মানে যা বললাম তোমাদের, এই যে বেদ, সেই বেদের তত্ত্ব মানে বেদের সম্পর্কে জ্ঞান, বেদের যে চিন্তা ভাবনা, কেন বেদ রচনা করা হয়েছিল সেগুলোকে ভালো করে ব্যাখ্যা করা হয়েছে বা সেগুলোকে এক্সপ্লেন করা হয়েছে এই উপনিষদে। তার জন্য ওটাকে রচনা করা হয়েছে বা তার জন্য পরবর্তীকালে উপনিষদ রচনা করা হলো। যে কেন আমাদের বেদ পড়া প্রয়োজন আছে বা বেদ পড়ে আমরা কি কি জানতে পারবো সেগুলোকে একদম স্টোরির মতো করে ব্যাখ্যা করা হয়েছে। কোথায়? উপনিষদে। এই হচ্ছে বৈদিক সাহিত্যের 4টে প্রকারভেদ, সেটাকে আমি ব্যাখ্যা করে দিলাম। এবং সংহিতার 4টে প্রকারভেদ, সেটাও কি, তার বিষয়বস্তু কি, সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম। এবার এই যে বৈদিক সাহিত্য বা এই যে বৈদিক লিটারেচার, এগুলোকে যাতে তার সঠিকভাবে তার উচ্চারণ করা হয়, যাতে তার সঠিক ছন্দটা বলা হয় এবং তার সঠিক অর্থটাকে যাতে আমরা বুঝতে পারি, তার জন্য কি রচনা করা হয়? বেদাঙ্গ। তার জন্য কি রচনা করা হয়? বেদাঙ্গ। আর এই বেদাঙ্গ 6টি আছে। বেদাঙ্গ কটি? 6টি আছে। মানে বৈদিক লিটারেচারকে প্রপার ওয়েতে প্রোনাউন্সিয়েশন করা এবং তাকে রিদিমিক ভাবে প্রপার ওয়েতে রিদিমিক ভাবে বলা এবং তার মানে প্রপার মিনিং, এইগুলোকে এক্সপ্লেন করার জন্য তৈরি করা হলো বা রচনা করা হলো কি? বেদাঙ্গ। আর বেদাঙ্গ 6 টাইপস আছে। বেদাঙ্গ কটি আছে? 6 টাইপস, 6টি আছে। এবার আমি বলবো এই যে বৈদিক সাহিত্য বা বৈদিক লিটারেচার, এর রচনার সময়কালটাকে কখন ধরতে পারি আমরা? এর রচনার সময়কালটাকে ঐতিহাসিকরা অনুমান করছে যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে, মানে 1500 বিসি থেকে 600 বিসি, এইরকম সময় কিন্তু এর পিরিয়ড টাইম বা এর রচনা করা হয়েছিল। তার মধ্যে যে আদি বৈদিক সাহিত্য মানে ঋগ্বেদের রচনার সময়টা বলা হচ্ছে এই খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ, মানে 1500 থেকে 1000 বিসি, এইরকম সময়টায় কিন্তু ঋগ্বেদা বা আদি বৈদিক সাহিত্য মানে এনসিয়েন্ট বৈদিক লিটারেচার, এটা রচনা করা হয়েছিল। আর পরবর্তীকালে 600 অব্দ মানে খ্রিস্টপূর্ব 600 অব্দ বা 600 বিসি, এরকম সময় পরবর্তীকালের বৈদিক সাহিত্য বা পোস্ট বৈদিক লিটারেচার গুলো রচনা করা হয়েছে। এই হলো বৈদিক সাহিত্য এবং বৈদিক সভ্যতা কি, তার বিষয়বস্তু, বৈদিক সভ্যতা কাদেরকে নিয়ে গড়ে উঠেছিল, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবং বৈদিক সাহিত্য বা বৈদিক লিটারেচার, এটা ভালো করে তোমাদের আমি বোঝাতে পারলাম। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 4র্থ অধ্যায়ের প্রথম বিষয়বস্তু দিয়ে আমি শুরু করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানেই আমি আমার আজকের বিষয়বস্তু আলোচনা শেষ করছি। এবং আলোচনার শেষে তোমাদের আবার আমি মনে করিয়ে দিতে চাই, সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মনে রাখবে তোমাদের সবার কিন্তু পরীক্ষা আপাতত শেষ হয়ে গেছে। এরপরে তোমরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো তোমরা সেই পথে ধীরে ধীরে এক এক ধাপ করে এগোতে থাকো। আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব সাহায্য করার জন্য।
এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি, এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। কারণ নোটিফিকেশন না পেলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোন অধ্যায়ে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, কারণ আমার তো চ্যানেলে অনেক ভিডিও আছে সেই কারণে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।